ছোট বন্ধুরা, ছুটি ক্লাসিক্স বিভাগে আমরা আজকে শুনব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি শ্রীকান্তর ছেলেবেলার কিছু অংশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার ব্যান্ডেলের কাছে দেবানন্দপুর নামের এক ছোট্ট গ্রামে। তার ছেলেবেলার অনেকটা সময় কাটে ভাগলপুরে তার মামা বাড়িতে। তার সৃষ্ট চরিত্র শ্রীকান্তর ছেলেবেলার অনেকটা সময় কেটেছে তার পিসির বাড়ি গঙ্গার তীরবর্তী কোনো একটা ছোট্ট মফস্বলে। অনেকে মনে করেন এই চরিত্রটি এবং উপন্যাসটি তার বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা থেকে অনুপ্রাণিত। তার জীবন দর্শন অনেকটাই প্রতিফলিত হয় শ্রীকান্তের মধ্য দিয়ে। এই উপন্যাসের সময়কাল মোটামুটিভাবে আজ থেকে 100 বছর আগে। বাংলা তথা ভারতে তখন ঘরে ঘরে ইলেকট্রিক ল্যাম্প আসেনি। সন্ধে হলে ঘরে ঘরে জ্বলত রেড়ির তেলের বাতি। গ্রামেগঞ্জে মানুষকে আনন্দ দেবার জন্য ঘুরে বেড়াতো বহুরূপী হরবোলারা। পুজো পার্বণের দিনে গ্রামে গ্রামে সারা রাত ধরে চলত যাত্রা আর পালাগান। যোগাযোগের মাধ্যম ছিল গরুর গাড়ি কিংবা নৌকা, আর অনেক দূর যেতে হলে রেলগাড়ি। আর ছিল চিঠি লেখা কিংবা তার মানে টেলিগ্রাম। আজ আমরা মোবাইল আর ইন্টারনেটের যুগ থেকে কিছু সময়ের জন্য ফিরে যাব 100 বছর আগের সেই যুগে শ্রীকান্তর ছেলেবেলায়। তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা চলিত ভাষারীতি ব্যবহার করেছি আর অল্প বিস্তর পরিবর্তন এনেছি মূল গল্পে। শুরু হচ্ছে আজকের গল্প, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়িয়ে একটা অধ্যায় লিখতে বসে আজ কত কথাই না মনে পড়ে। কি করে ভবঘুরে হয়ে পড়লাম সেই কথা বলতে গেলে ছেলেবেলায় এই নেশায় কে মাতিয়ে দিয়েছিল তার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। আজ সে বেঁচে আছে কিনা জানি না, কারণ বহু বছর আগে একদিন খুব ভোরে ঘরবাড়ি, বিষয় আশয়, আত্মীয় পরিজন সমস্ত পরিত্যাগ করে সে এক বস্ত্রে সংসার ত্যাগ করে চলে গেল, আর কখনো ফিরে আসলো না। সেদিনটার কথা খুব মনে পড়ে। স্কুলের মাঠে ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় মগ্ন হয়ে দেখছি, আনন্দের সীমা নেই। হঠাৎ ওরে বাবাই কি রে, চটপট শব্দ আর মারো ব্যাটাকে, ধরো ব্যাটাকে। কিরকম একটা বিহ্বল হয়ে গেলাম 2-3 মিনিট। ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হলো ঠাউর করতে পারলাম না। ঠাউর পেলাম ভালো করে যখন পিঠের ওপর একটা আস্ত ছাতার বাঁট পটাশ করে ভাঙল, এবং আরও গোটা 2-3 মাথার ওপর পিঠের ওপর উদ্ধত দেখলাম। 5-7 জন ছেলে তখন আমার ঘিরে ধরেছে, পালাবার পথ নেই। আরও একটা ছাতার বাট, আরও একটা। ঠিক সেই মুহূর্তে যে মানুষটা বাইরে থেকে বিদ্যুৎ গতিতে ভেদ করে আমাকে আগলে দাঁড়ালো, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তার বাঁশির মতো নাক, প্রশস্ত সুডৌল কপাল, মুখে 2-4টে বসন্তের দাগ। মাথায় আমারই মতো, কিন্তু বয়সে কিছু বড়। সে বললে, ভয় কি, আমার পিছন পিছন বেরিয়ে এসো। ছেলেটির বুকের ভেতর সাহস আর করুণা যা ছিল তা দুর্লভ হলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তার হাত দুটো যে সত্যি অসাধারণ তাতে লেশমাত্র সন্দেহ নেই। শুধু জোরের জন্য বলছি না, সেই দুটো দৈর্ঘ্যে প্রায় হাঁটু ছুঁয়ে যেত। মিনিট 2-এর মধ্যে তার পিঠ ঘেঁষে সেখান থেকে বেরিয়ে এলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে বললে, পালা। ছুটতে শুরু করে বললাম, তুমি কে? সে রুক্ষভাবে জবাব দিলে, তুই পালা, গাধা কোথাকার। গাধা হই আর যাই হই, আমি পাড়া গায়ের ছেলে। মাস 2-3 হলো লেখাপড়া করার জন্য এই শহরে পিসিমার বাড়িতে এসেছি। ইতিপূর্বে এভাবে দল বেঁধে মারামারি কখনো দেখিনি। এমন আস্ত দুটো ছাতার বাট পিঠের ওপর কোনোদিন ভাঙেও নি। তবু পালাতে পারলাম না। ইন্দ্র একবার আমার মুখের দিকে চেয়ে বললে, তবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই দেখ, ওই দিক থেকে আসছে ওরা। এই ঘটনার পর মাসখানেক গত হয়েছে। সেদিন রাত্রিটা যেমন গরম তেমন অন্ধকার। কোথাও গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। ছাদের ওপর সবাই শুয়েছিলাম। 12টা বাজে, তবু কারু চোখে ঘুম নেই। হঠাৎ কি মধুর বাঁশির সুর কানে এলো, সহজ রামপ্রসাদী সুর।
কত তো শুনেছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করে দিতে পারে তা জানতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান, অতএব কেউ খোঁজ খবর নিত না। সমস্ত গভীর জঙ্গলে পরিণত হয়েছে। শুধু গরু বাছুর যাতায়াতের ফলে একটা সরু পথ তৈরি হয়েছে। মনে হলো যেন সেই পথ ধরেই বাঁশির সুর ক্রমে এগিয়ে আসছে। পিসিমা উঠে বসে তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে নবীন, বাঁশি বাজায় কে? রায়েদের ইন্দ্র নাকি? বুঝলাম এরা সকলেই এই বংশীধারীকে চেনেন। বড়দা বললেন, সে হতবাগাচার এমন বাঁশি বাজাবে কে, আর এই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে, ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপের কামড়ে মরেছে তার ইয়ত্তা নেই। ও জঙ্গলে এত রাত্রিরে ছোড়াটা কি করছে? বড়দা একটু হেসে বললেন, আর কেন, ওপাড়া থেকে এপাড়ায় আসার এই সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তায় ঘুরতে যাবে মা? ও শিগগির আসা যাওয়া নিয়ে দরকার। তা সে পথে নদী, নালা, সাপ, খোপ, বাঘ, ভাল্লুক যাই থাক। ধন্যী ছেলে বলে পিসিমা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হয়ে আবার ধীরে ধীরে অস্পষ্ট হয়ে দূরে মিলিয়ে গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভেবেছিলাম যদি ওর মতো ডাকাবুকো হতাম আর এমনই করে মারামারি করতে পারতাম। আর আজ রাত্রে মনে হতে লাগলো যদি অমনি করে বাঁশি বাজাতে পারতাম। শুনেছে নাকি ইন্দ্র এখন আর স্কুলে যায় না। হেডমাস্টারমশাই নাকি অবিচার করে তার মাথায় গাধার টুপি পরবার আয়োজন করেছিলেন, আর তাতেই মর্মাহত হয়ে হেডমাস্টার মশাইয়ের পিঠের ওপর কি একটা করে ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙিয়ে বাড়ি চলে আসে। আর যায়নি। অনেক দিন পর তার মুখেই শুনেছিলাম হিন্দুস্তানি পণ্ডিত মশাই ক্লাসের মধ্যে ঘুমোতেন। একদিন ঘুমের মধ্যে তার টিকিটা কেটে তার চাপকানের পকেটে পুরে দিয়েছিল মাত্র। সেটা মোটেই খোয়া যায়নি। বাড়ি গিয়ে পকেটে নিশ্চয়ই পেয়েছিলেন, কিন্তু তাও যে কেন আমার ওপর এত চটে গেলেন কে জানে। সত্যিই তো, টিকিটা তো আর কেউ নিয়ে পালিয়ে যায়নি, পকেটেই রেখে দিয়েছিল। এই অপরাধে গাধার টুপি ইন্দ্র আশা করেনি। তবে এইটুকু বুঝেছিলাম যে স্কুল থেকে রেলিং ডিঙিয়ে ওইভাবে পালালে গেট দিয়ে আবার ভেতরে আসার পথটা যে খোলা থাকে না সেটাও বুঝেছিল। তবে সত্যি সত্যি সে পথ খোলা থাকে কি থাকে না যাচাই করার শখ তার আদৌ ছিল না। মাথার ওপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কেউই তাকে স্কুলে ফেরাতে সক্ষম হলো না। ইন্দ্র কলম ফেলে নৌকার দাঁড় হাতে তুলে নিলে। তখন থেকে সারা দিন গঙ্গায় নৌকার উপর। তার নিজের একখানা ছোট্ট ডিঙি ছিল। জল নেই, ঝড় নেই, দিন নেই, রাত নেই, একা তারই উপর। হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটা স্রোতে পানসি ভাসিয়ে দিল। হাল ধরে চুপ করে বসে থাকে। 10-15 দিন ধরে কোনো খবর পাওয়া যায় না। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হয়েও শেষ হয়নি। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, এবং সন্ধে হতে না হতেই চারদিক গাঢ় অন্ধকারে ছেয়ে গিয়েছে। সকাল সকাল খেয়ে নিয়ে আমরা কভাই প্রতিদিনের নিয়ম মতো বাইরে বৈঠকখানার ঢালা ও বিছানার ওপর রেড়ির তেলের শেড জেলে বই খুলে বসে গেছি। বাইরের বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের ওপর শুয়ে তার সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করছেন। অন্যদিকে বসে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খেয়ে অন্ধকারে চোখ বুঝে থেলো হুঁক হয়ে ধূমপান করছেন। দেউড়িতে হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসের সুর শোনা যাচ্ছে, আর ভিতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে পড়াশুনো করে চলেছি। ছোড়দা, যতীনদা ও আমি 3য় ও 4র্থ শ্রেণীতে পড়ি, এবং গম্ভীর প্রকৃতির মেজদা 2বার এন্ট্রান্স ফেল করার পরে গভীর মনোযোগের সঙ্গে 3য়বারের জন্য প্রস্তুত হচ্ছেন। তার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কারো নষ্ট হওয়ার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 থেকে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা বলে মেজদার পাশের পড়ার বিঘ্ন না ঘটায় সেজন্য তিনি নিজে প্রতিদিন পড়তে বসেই কাঁচি দিয়ে কাগজ কেটে 20-30টা টিকিটের মতো করতেন।
তার কোনোটাতে লেখা থাকতো বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট নিয়ে মেজদার সামনে ধরলেন। মেজদা তাতে স্বাক্ষর করে লিখে দিলেন 8:33 থেকে 8:34 পর্যন্ত। অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়তে যেতে পারে। ছুটি পেয়ে যতীনদা টিকিট হাতে উঠে যেতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করলেন। মেজদা না লিখে দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করে মিনিট 2 বসে থেকে তেষ্টা পাওয়া আর্জি দাখিল করলেন। এবার মঞ্জুর হলো। মেজদা সই করে লিখে দিলেন 8:41 থেকে 8:47 পর্যন্ত। পরোয়ানা নিয়ে ছোড়দা হাসি মুখে বাইরে যেতেই যতীনদা ফিরে এসে হাতের টিকিট দাখিল করলেন। মেজদা ঘড়ি দেখে সময় মিলিয়ে একটা খাতা বের করে সেই টিকিট গঁদ দিয়ে এঁটে রাখলেন। সমস্ত সাজ সরঞ্জাম তার হাতের কাছেই মজুদ থাকত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরে কৈফিয়ত তলব করা হতো। এইভাবে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তার নিজের কারও এতটুকু সময় নষ্ট হতে পারত না। প্রতিদিন এই 1.5 ঘন্টা সময় গভীর অধ্যয়নের পর রাত 9টার সময় আমরা যখন বাড়ির ভেতরে শুতে যেতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে যেতেন। আর পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সমস্ত সম্মান সৌভাগ্য লাভ করে ঘরে ফিরতাম, সে তো বুঝতেই পারছ। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তার নির্বোধ পরীক্ষকেরা তাকে কোনোদিন চিনতেই পারলেন না। নিজের এবং অন্যের পড়াশুনোর প্রতি এত অনুরাগ, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাকে বারংবার ফেল করিয়ে দিতে লাগলো। একেই বলে অদৃশ্যের অন্ধবিচার। যাক, এখন আর সে দুঃখ জানিয়ে কি হবে। সে রাত্রেও ঘরের বাইরে ওই জমাট অন্ধকার, আর বারান্দায় তন্দ্রাভিভূত সেই 2 বুড়ো। ভিতরে সেজের মৃদু আলোয় গভীর অধ্যয়নরত আমরা 4টি প্রাণী। ছোড়দা ফিরে আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফেটে যেতে লাগলো। কাজেই টিকিট পেশ করে উন্মুখ হয়ে রইলাম। মেজদা তার সেই টিকিট আঁটা খাতার ওপর ঝুঁকে পড়ে পরীক্ষা করতে লাগলেন। তেষ্টা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খেয়েছিলাম। হঠাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ, এবং সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠে গগনভেদী রই রই চিৎকার, ওরে বাবা রে, খেয়ে ফেললে রে! আমি ঘাড় ফিরিয়ে এদের চিৎকারের কারণ বুঝে ওঠার আগেই মেজদা মুখ তুলে একটা বিকট শব্দ করে বিদ্যুৎ বেগে তার 2 পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে সেজ উল্টে দিলেন। ব্যাস, তখন সে অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বেঁধে গেল। মেজদার ছিল ফিটের ব্যামো। তিনি সেই যে করে প্রদীপ উল্টে চিত হয়ে পড়লেন, আর খাড়া হলেন না। ঠেলাঠেলি করে বাইরে বেরিয়ে আসতেই দেখি পিসেমশাই তার 2 ছেলেকে বগলে চেপে ধরে তাদের চেয়েও জোরে চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে দিচ্ছেন। এ যেন 3 বাপ বেটার কে কতখানি হাঁ করতে পারে তার লড়াই চলছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটে পালাচ্ছে। দেউড়ির সিপাহীরা তাকে ধরে ফেলেছে। পিসেমশাই প্রচণ্ড চিৎকারে হুমকি দিলেন, और মারো, উসকো মার ডালো, ইত্যাদি ইত্যাদি। মুহূর্তের মধ্যে আলোয় চাকর বাকরে ওপাশের লোকজনে উঠোন পরিপূর্ণ হয়ে গেল। দরোয়ানরা চোরকে মারতে মারতে আধমরা করে টেনে আলোর সামনে ধাক্কা দিয়ে ফেললে। তখন চোরের মুখ দেখে বাড়ি শুদ্ধ লোকের মুখ শুকিয়ে গেল। আর এই যে ভট্টাচার্য মশাই! তখন কেউ জল, কেউ বা পাখার বাতাস, কেউ বা তার মুখে চোখে হাত বুলিয়ে দেয়। ওদিকে ঘরের ভেতর মেজদাকে নিয়েও সেই একই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খেয়ে রামকমল প্রকৃতিস্থ হয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সবাই প্রশ্ন করতে লাগলো, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদতে কাঁদতে বললেন, বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভাল্লুক, লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোড়দা যতীনদা বারংবার বলতে লাগলো, ভাল্লুক নয়, ভাল্লুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ হুম করে ল্যাজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। মেজদার চৈতন্য হলে তিনি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বললেন, দি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথায় সে? মেজদার দি রয়্যাল বেঙ্গল টাইগারই হোক আর রামকমলের মস্ত ভাল্লুক, সে
আসলোই বা কোথা থেকে আর গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখেছে তখন সে একটা কিছু তো বটেই। তখন কেউ বা বিশ্বাস করলো, কেউ করলো না, কিন্তু সবাই লণ্ঠন নিয়ে ভয়ে ভয়ে চারিদিকে খুঁজতে লাগলো। হঠাৎ পালোয়ান কিশোরী সিং উহা বৈঠা বলে এক লাফে একেবারে বারান্দার উপরে। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠতে চায়, কারো আর এক মুহূর্ত দেরি হয় না। উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তারই ঝোপের মধ্যে বসে একটা বিরাট জানোয়ার, বাঘের মতোই বটে। চোখের পলকে বারান্দা খালি হয়ে বৈঠকখানা ভরে গেল। জনপ্রাণী আর সেখানে নেই। সেই ঘরের ভিড়ের মধ্যে থেকে পিসেমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসতে লাগলো, সড়কি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল। লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাও তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, আর তারই মধ্যে যে বাঘটা বসে আছে। দারোয়ানগুলো আর সাড়া দেয় না। তামাশা দেখতে যারা বাড়িতে ঢুকেছিল তারাও নিস্তব্ধ। এমনই বিপদের সময় হঠাৎ কোথা থেকে ইন্দ্র এসে উপস্থিত। সে বোধহয় সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। হাঙ্গামা শুনে বাড়িতে ঢুকেছে। নিমেষে সকলের সমবেত চিৎকার, ওরে বাঘ বাঘ, পালিয়ে আয় রে ছোড়া, পালিয়ে আয়। প্রথমটা সে থতমত খেয়ে ছুটে এসে ভেতরে ঢুকলো, কিন্তু ব্যাপারটা শুনে ক্ষণিকের মধ্যে নির্ভয়ে উঠোনে নেমে গিয়ে একটা লণ্ঠন তুলে বাঘ খুঁজতে লাগলো। দোতলার জানলা থেকে মেয়েরা রুদ্ধশ্বাসে ওই ডাকাত ছেলেটার দিকে চেয়ে দুর্গা নাম জপতে লাগলেন। পিসিমা তো ভয় কেঁদেই ফেললেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি করে দাঁড়িয়ে হিন্দুস্তানি সেপাইরা তাকে সাহস দিতে লাগলো এবং এক একটা অস্ত্র পেলে নেমে আসে এমন একটা আভাস দিলে। বেশ করে দেখে ইন্দ্র বললে, দারিকবাবু, এ বাঘ নয় বোধহয়। তার কথাটা শেষ হতে না হতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দু থাবা জোর করে মানুষের গলায় কেঁদে উঠলে। পরিষ্কার বাংলা করে বললে, না বাবু মশাই, আমি বাঘ ভাল্লুক নয়, ছিনাত বগরূপী। ইন্দ্র হো হো করে হেসে উঠলে। ভট্টাচার্য মশাই খড়ম হাতে সবার আগে ছুটে এলেন। হারামজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না। পিসে মশাই মহাক্রোধে হুকুম দিলেন, কান পাকড়কে লাও। কিশোরী সিং তাকে প্রথম দেখেছিল, সুতরাং তার দাবি সবচেয়ে বেশি বলে সেই গিয়ে তার কান ধরে হিড় হিড় করে টেনে আনলে। ভট্টাচার্য মশাই তার পিঠের ওপর খড়মের এক ঘাপ বসিয়ে দিয়ে রাগের মাথা হিন্দি বলতে লাগলেন, ওই বজ্জাতকে বাঁচতে আমারা গতর চূর্ণ হো গিয়া, আর ওই বাটারা আমাকে যেন কিলাকে কাঁঠাল পাকা দিয়া। চিনাতের বাড়ি বারাসাতে। প্রতি বছর এই সময়টায় সে একবার করে রোজগার করতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সেজে এসে গান শুনিয়ে গিয়েছিল। সে একবার ভট্টাচার্য মশাইয়ের, একবার পিসে মশাইয়ের পায়ে পড়তে লাগলে। বললে, ছেলেরা এমন করে ভয় পেয়ে প্রদীপ উল্টে মহামারী কাণ্ড বাঁধিয়ে দেবে সে বুঝতে পারেনি। আর এই কাণ্ড ঘটার পরে নিজেও ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে গিয়েছিল। ভেবেছিল একটু ঠান্ডা হলেই বেরিয়ে এসে সে তার সাজ দেখিয়ে যাবে, কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন বেঁধে গেল যে তার আর সাহসে কুলালো না। ছিনাত কাকুতি মিনতি করতে লাগলে, কিন্তু পিসে মশাই এর রাগ পড়ে না। পিসিমা নিজে ওপর থেকে বললেন, তোমাদের ভাগ্য ভালো যে সত্যিকারের বাঘ ভাল্লুক কিছু বার হয়নি। যে বীরপুরুষ তোমরা আর তোমার দারোয়ানেরা, ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউরির ওই দারোয়ানগুলোকে। একটা ছোট্ট ছেলের যা সাহস, একবারই লোকের তা নেই। পিসে মশাই কোনো কথাই শুনলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকিয়ে এমন একটা ভাব ধারণ করলেন যে ইচ্ছে করলেই তিনি এই সব কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন, কিন্তু এ কথার উত্তর দেওয়া তার কাছে অপমানকর। তাই আরও গরম হয়ে হুকুম দিলেন, ওর ল্যাজ কেটে দে। তখন তার সেই রঙিন কাপড় জড়ানো লম্বা খড়ের ল্যাজ কেটে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো। পিসিমা ওপর থেকে রাগ করে বললেন, রেখে দাও, তোমার ওটা অনেক কাজে আসবে। ইন্দ্র আমার দিকে চেয়ে বললে, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? আমি বললাম, হ্যাঁ, তুমি এত রাত্রে কোথায় চললে? ইন্দ্র হেসে বললে, রাত্রি কোথায় রে, এই তো সন্ধে। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে। তুই সাঁতার জানিস? যাবি আমার সাথে?